FM. The night comes alive with Graminphone. ভাই থ্যাংক ইউ সো মাচ। আমরা আরো কথা বলবো। আমরা শুরু করতেছি আমাদের আজকের এই ভূত এফএম উইথ আ স্টোরি উইথ আ ইমেল এবং এবং সেই ইমেইলটা আমি পড়ে শোনাচ্ছি, যেভাবে পাঠিয়েছেন ঠিক সেভাবেই পড়ে শোনাচ্ছি। রাসেল ভাই আসসালামু আলাইকুম। জানি আপনি সবসময় ভালো থাকার লোকদের দলে, আশা করি এই মুহূর্তে আপনি ভালো আছেন। আমি ভূত এফএমের একজন পুরনো শ্রোতা। 6 বছরেরও বেশি সময় যাবত আমি একটানা ভূত এফএম শুনে আসছি, কিন্তু কখনো কোনো ঘটনা শেয়ার করিনি। ভাবলাম এবার নিজের জানা কিছু ঘটনা আপনাকে মেইল করব। ভূত এফএমে এটা আমার প্রথম ইমেল। শুরুতেই বলে রাখি, আমার মেইল শেয়ার করার মতো মনে হলে আপনি পড়ে শোনাবেন, কারণ স্টুডিওতে গিয়ে ঘটনা শেয়ার করার মতো সময়টা আপাতত আমি পাচ্ছি না। ভবিষ্যতে সময় সুযোগ পেলে ইনশাআল্লাহ আমি ভূত এফএমে সরাসরি উপস্থিত হব। আমি যে ঘটনাটা বলবো তা শুনেছিলাম আমার মায়ের মুখে। আমাকে খুব ছোট বয়সে গল্প বলার ছলে মা এই ঘটনাটি বলেছিলেন। ঘটনাটি আমার মা অর্থাৎ আমার নানুর জীবনে ঘটে যাওয়া ব্যাখ্যাতীত একটি ঘটনা। আমার নানুর প্রথম 2 সন্তান জন্মের পরপরই মারা গিয়েছিল। স্বাভাবিকভাবেই তার তৃতীয় সন্তানের জন্ম হবার পর তিনি অনেক শঙ্কিত ছিলেন এবং আমার নানু ঝাড়ফুঁক ও তাবিজ কবজে খুব বিশ্বাস করতেন। তিনি পরিচিত একজন হুজুরের কাছ থেকে সন্তানের মঙ্গল কামনা করে অনেক আমল নিয়ে করেন এবং তাবিজ গ্রহণ করেন। নানু সুস্থ সুন্দর একটি ছেলে সন্তান এলো, সবাই তো আনন্দিত, কিন্তু সন্তানের জীবন নিয়ে নানু তখনও শঙ্কিত। নানুর পরিচিত সেই হুজুর এসে সন্তানের জন্য দোয়া করে গেলেন। হুজুর বলেছিলেন যদি প্রথম সন্তান সপ্তাহ ভালো ভালো কেটে যায় তাহলে নবজাতকের জীবনে আর কোনো ভয় নেই। হুজুর পরামর্শ দিয়েছিলেন যদি নানু রাতে ভয় পান তাহলে খারাপ কিছু ঘটতে পারে, যাই ঘটুক নানু যেন সাহস রাখেন। এবং হুজুর আরো বললেন ঘুমানোর সময় সংকোচ লাগলে নানু যেন মাথার কাছে আলো জ্বালিয়ে রাখেন। হুজুরের পরামর্শ মতোই নানু হ্যারিকেন জ্বালিয়ে রেখে ঘুমিয়ে পড়তেন। 2 দিন কোনো ঝামেলা ছাড়া কেটে গেল। তৃতীয় দিনে রাতে নানু যথারীতি ঘুমাচ্ছিলেন। গভীর রাতে ঘুমের মাঝে নানু একটা জোরালো আওয়াজ শুনতে পান। পুরনো বিল্ডিং ভাঙার সময় দেয়ালে বড় হাতুড়ি দিয়ে আঘাত করলে যেভাবে শব্দ হয় ঠিক সেভাবেই ঘরের ছাদে কেউ হাতুড়ি দিয়ে আঘাত করছে। সেই আঘাতে একটানা ধুম ধুম করে শব্দ হচ্ছে। নানুর ঘুম ভেঙে যায়। তার তন্ত্রা পুরোপুরি কেটে যাওয়ার আগেই সেই আওয়াজটা বন্ধ হয়ে যায়। নানু ভাবলেন এই আওয়াজটা নিশ্চয়ই স্বপ্ন ছিল, নয়তো ঘুম ভাঙতে আওয়াজ কেন বন্ধ হবে। যাই হোক, ঘুম ভাঙার পর নানু দেখলেন হ্যারিকেনের আলো নিভু নিভু করছে। হ্যারিকেনের তেল ফুরিয়ে গেলে হ্যারিকেন যেভাবে নিভে যায় অনেকটা সেভাবেই হ্যারিকেনের আলোটা নিভে যাচ্ছে। নানু বেশ অবাক হন, কারণ তিনি ঘুমানোর আগে হ্যারিকেনের তেল ভরে রেখেছিলেন। এত তাড়াতাড়ি তেল শেষ হয়ে যাওয়ার কথা নয়। নানু হ্যারিকেন চেক করে দেখলেন তেল ঠিকই আছে, কিন্তু হ্যারিকেনের সলতেটা জ্বলে ক্ষয় হয়ে গেছে। পুরনো সলতে বদলে নতুন সলতে দেবার কথা আগের দিন মনে এলেও সলতে বদলাতে নানু ভুলে গেছেন। নানু সলতে বদলানোর জন্য হ্যারিকেন নিভিয়ে দিলেন। ঘর অন্ধকার হয়ে গেল। ঠিক তখনই নানু শুনতে পেলেন ঘরের ছাদে যেন অনেক মানুষ ধূপধাপ করে পা ফেলে সশব্দে হাঁটছে। নানু প্রথমে ভাবলেন এটা তার মনের ভুল, কিন্তু ধূপধাপ সেই শব্দগুলো মানুষের হাঁটাহাঁটির আওয়াজটা বন্ধ না হয়ে ক্রমেই বেড়ে চলছিল। নানু তাড়াতাড়ি নতুন সলতে লাগিয়ে আলো জ্বালালেন। আলো জ্বালানোর পর সব শব্দ থেমে যায়। তারপর হ্যারিকেনের আলোয় নানু দেখতে পেলেন তার রুমের দরজায় একজন বৃদ্ধা মহিলা দাঁড়িয়ে আছে। বৃদ্ধার গায়ে সাদা কাপড়। দীর্ঘদিন ব্যবহারের ফলে সাদা কাপড় যেমন তামাটে হয়ে যায়, বৃদ্ধার গায়ে তেমন একটি পুরনো সাদা শাড়ি জড়িয়ে আছে। বৃদ্ধাটি এক দৃষ্টিতে বিছানায় ঘুমিয়ে থাকা নানুর নবজাতক সন্তানের দিকে তাকিয়ে আছে। নানু প্রচন্ড ভয় পেলেন। তিনি দৌড়ে গিয়ে তার সন্তানকে বুকে নিয়ে খাটের এক কোণায় বসে দোয়া কালাম পড়তে শুরু করলেন। কয়েক মুহূর্ত পর নানু দেখেন সেই বৃদ্ধাটি খাটের অপর পাশে একটি শিশুকে কোলে নিয়ে নানুর মতো করেই বসে আছে। ধীরে ধীরে বৃদ্ধাটি তার কোলের শিশুটার চেহারা দেখভাল দেখালো। পক্স বা গুটি বসন্ত হলে মায়ের নুশের গায়ে যেরকম অসংখ্য ছোট ছোট গুটি দাগ দেখা যায়, সেই শিশুর মুখে তেমন গুটি কালো দাগ পড়ে আছে। শিশুটির চোখ খোলা, চোখ দুটোতে কোনো মণি নেই। সেই চোখগুলো সব ধপধপে সাদা। বোঝা যাচ্ছে বৃদ্ধার কোলের শিশুটি মৃত।
বৃদ্ধা তার কোলের শিশুকে আমার নানুর দিকে বাড়িয়ে দিলেন। নানু বুঝতে পারলেন সেই বৃদ্ধা তার কোলের মৃত শিশুটি নানুকে দিয়ে নানুর কাছ থেকে জীবিত শিশুটি চাইছেন। নানু চিৎকার দিয়ে কেঁদে ওঠেন। তার চিৎকার শুনে সবাই দৌড়ে আসে, তবে কেউ এসে পৌঁছানোর আগেই সেই বৃদ্ধাটি হাওয়ায় মিলিয়ে যায়। সেদিনের পর নানু আর তার সন্তানের আর কোনো সমস্যা হয়নি। আমার নানু 12 বছর আগে স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেন। আমার নানুর সেই সন্তান আমার মামা এখনো বেঁচে আছেন। ঘটনা এটাই। কেউ বলেন সেদিন বৃদ্ধাটিকে আমার নানু বাস্তবে দেখেননি, তিনি স্বপ্ন দেখেছিলেন। কিন্তু নানু ঘুম থেকে উঠে হ্যারিকেনের পুরনো সলতে বদলে নতুন সলতে লাগিয়েছিলেন। এই ব্যাপারটি তো স্বপ্ন ছিল না, আর সলতে বদলানোর সাথেই এই ঘটনা ঘটে গিয়েছিল। ভালো থাকুন, এই কামনায় শেষ করছি। নাজিম সৌরভ, পাঠানবাড়ি রোড, ফেনী। তো এই ছিল ঘটনা। আমরা এখন আমাদের একটা চমৎকার ঘটনায় যাব। আমাদের নতুন একজন অতিথি এসছেন, তার কাছে। তারপরে তো বাবু ভাই আছেন। সুতরাং আমি এটাই বলছি যে আপনাদের স্টে টিউনড রেডিও ফুর্তি এফএম এন্ড জো ফুর্তি। Bhoot FM. The night comes alive with Graminphone. Yes, the night comes alive with Graminphone. আপনারা শুনছেন রেডিও ফুর্তি এফএম। আমার সাথে রয়েছে মাসুম ভাই এবং আজকের অতিথিরা, এবং কোনো কথা হবে না আজকে, যেহেতু অনেক ঘটনা, আরো গেস্ট আছেন আমাদের সাথে। সো আমরা সরাসরি চলে যাবো বাবু ভাইয়ের কাছে তার ঘটনায়। থ্যাংক ইউ রাসেল ভাই। প্রথমে সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। অ্যান্ড থ্যাংকস ফর কামিং বাবু ভাই। মানে আমাদের আজকের ডেটা অনেক স্পেশাল, এবং বাংলা নববর্ষ সামনে, এবং আমরা আজকে শেষ বছরের শেষ দিন। একদম একদম, মানে এক বছরের শেষ, একটা বছরের শুরু। যাক রাসেল ভাই, এই কাহিনীটা আমি বলবো। এটা হচ্ছে রুবায়েতের কাহিনী। রুবায়েত এর ছদ্মনাম, জাস্ট নাম একটা মানে বলার জন্য বললাম, কারণ কাহিনী অনেক সময় দেখা যাচ্ছে মানে অনেকে সিমিলারিটি ধরে ফেলে যেটা কার জীবনের কাহিনী। এনিওয়েজ, রুবায়েত ও যখন নাকি ইউনিভার্সিটিতে পড়তো ওই সময় ওর অ্যাফেয়ার ছিল, এবং অ্যাফেয়ার এক পর্যায়ে ওরা বিয়ে করে আর কি। তো বিয়ে করে, এটা নিজেদের অ্যাফেয়ার ম্যারেজ ছিল, ফ্যামিলি অনেকটা এটা মেনে নেয় না। সো শেষ পর্যন্ত আর কি মেনে নেয়। সো অ্যাকসেপ্ট করার পরে ও চলে যায় অস্ট্রেলিয়াতে, আর ওর ওয়াইফ থাকে নিজের বাসায়। বাট দ্য থিং ইজ ওয়াট, যে এরকম অবস্থায় ওর ওয়াইফ কনসিভ করে, মানে থাকা অবস্থায় আর কি। তো ওই সময়টা মেয়েটা ওর মায়ের বাসায়, মানে ওর ওয়াইফ তার মায়ের বাসায় পার করে আর কি। তো লাস্ট স্টেজ যখন চলে আসে, লাস্ট 1-2 মাস বাকি, মানে লাস্ট টাইমে, তখন নাকি ওর রুবায়েতের ফ্যামিলি প্রেশার দেয় যে তোমাকে চলে আসতে হবে আমাদের বাসায়, এবং ওদের ফ্যামিলিতে আর কি আছে, মানে মুরব্বী যে দাদির বাড়িতে যে আসলে মানে তাদের বাচ্চা হবে, এটা নাকি ওদের ফ্যামিলির মানে একটা নিয়ম আর কি। আচ্ছা, কালচার। তো এই কালচারে রাজি হয়ে লাস্টে ওরা মানে আসতে বাধ্য হয় আর কি। এবং রুবায়েতের ওয়াইফকে বলে যে তুমি চিন্তা করো না, তোমার কাছে জিনিসটা বেশ আনইউজুয়াল লাগতে পারে, আমি চলে আসবো এর মধ্যে, আমি এর মধ্যে আসবো, যেভাবে হোক দেশে আসবো। এনিওয়েজ, তো ওর ওয়াইফ ওর দাদা বাড়ি, মানে রুবায়েতদের বাড়িতে চলে যায়। রুবায়েতের দাদা বাড়ি যেটা আর কি, যেখানে ওদের নিয়ে যায়, ঢাকার বাইরে কোন একটা জায়গায়। অ্যান্ড ওরা ছিল আর কি আপনার ফ্যামিলিগত ভাবে বেশ মানে একটু পশ পিপল, যাদের আর কি মানে বেশ ঐতিহ্যবাহী ফ্যামিলি ওখানে। আচ্ছা, বেশ বড় বাড়ি। তো ওখানে চলে যায়, ওখানে যা থাকে, এবং প্রথম দিকে ওর কাছে বেশ ভালোই লাগে বাড়িটা। খুব মানে সুন্দর বিশাল বাড়ি, বাড়ির সামনে দিঘি আছে, তারপর আরো অনেক কিছু আর কি বাসার সামনে, এবং রুবায়েতের আম্মা ওকে খুব কেয়ার করে নিয়ে। তো যেটা হয় যে ওই বাড়িতে যখন থাকে, তো 2-1 দিন পরে রুবায়েতের আম্মু আর কি বলে যে তুমি যদি ইউজ টু ফিল করো একা থাকতে, তাহলে তুমি একা থাকো রুমে। তো বলে যে আচ্ছা, আমি একা থাকাটা বেটার ফিল করি, তার কাছে এটা মানে ভালো লাগে বেশি। সো ওকে একটা রুম দিয়ে দেওয়া হয়। রুমটা বেশ বড় একটা রুম, এবং আপনার ওপরতলায় আর কি, দোতলায় রুম, এবং বেশ ভালো ফার্নিশড এন্ড এভরিথিং। তো ওখানে যখন ও থাকে, রাতের বেলা ঘুমাতে যায়, তো ওর শাশুড়ি ওর সাথে অনেকক্ষণ গল্প গুজব করে লাস্টে রাতে চলে যায়। আচ্ছা, তো চলে যাওয়ার পর ওর হাজবেন্ডের সাথে কথা বলে ফোনে, কিছুক্ষণ ফোনে কথা বলে রাত্রেবেলা থাকে। কাজের মেয়ে আছে, বলে যে নক করলে দরজার বাইরে কাজের মেয়ে থাকবে। তো রাত্রেবেলা শুয়ে আছে, তো ঘুমায় গেছে আর কি। ফার্স্ট দিন যেটা সে ফিল করে, তো অনেক রাত্রেবেলা ও দেখতেছে যে হঠাৎ করে ঘুম ভেঙে যায়। যে ঘরের মধ্যে অসম্ভব ঠান্ডা,
মানে বেশ শীত তো তখনকার যে সময়টা এটা মানে শীতের সময় না আর কি, লাইক আপনার ঠান্ডাও না গরমও না এরকম একটা সিচুয়েশন। এই সময় হঠাৎ করে বেশি ঠান্ডা, এবং ঠান্ডার জন্য বা একটা চাদর গায়ে নিয়ে নেয়। চাদর নেওয়ার পরে দেখা যাচ্ছে যে ওর ঠান্ডাটা মানছে না, বেশ মানে কাঁপুনি উঠে যাচ্ছে এরকম অবস্থা। তো সে এক পর্যায়ে বিছানার চাদরও গায়ে নিয়ে নেয়, পেঁচায় নেয় আর কি। আচ্ছা, হ্যাঁ, পেঁচায় নিয়ে শুয়ে আছে, এবং এই সময়ও দেখে যে ওর মনে হয় যে ওই পাশে যে জানলাগুলো আর কি রুমে হঠাৎ করে যে বেশ ডার্ক হয়ে গেল। মানে মানুষ যেমন লাইট কমায় দিলে যেরকম হয়, যে ধরেন একটা বাসার মধ্যে যে টেবিল ল্যাম্প থাকে, টেবিল ল্যাম্পটা যদি কেউ মানে রেগুলেটর দিয়ে আলো কমায় দেয়, সেরকম একটা মানে ভাব মনে হচ্ছে বাইরের যে আলোটা আছে, বাইরে হালকা একটা আলো থাকে সবসময়, সে আলোটাও কমে যাচ্ছে। এখনো ভয় পাওয়া শুরু করে, বেশ ভয় পাওয়া শুরু করে। এই সময় ও খেয়াল করে যে ওর যে পায়ের থেকে মানে পায়ের কাছটা যে খাটের, সেটার থেকে বেশ খানিকটা দূরেই হচ্ছে দরজা। সেখান থেকে মনে হচ্ছে কেউ একজন হেঁটে আসতেছে কাছে, এবং বেশ মানে আর কি স্মুথ, মানে আসাটা খুবই স্মুথ, মানে হেঁটে হেঁটে আসার মতো না, ভেসে ভেসে আসার মতো। এবং ও খেয়াল করে যে একদম কাছে চলে আসে ওর খাটের পায়ের কাছে, এবং ওখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আস্তে করে ঘুরে তার বাম দিকে আসতে থাকে। এবং এটা ও বুঝতে পারে যে এটা একটা ছায়া মূর্তি, একটা অবয়ব টাইপের কিছু। এটা ঠিক মানে মানুষের মতো মনে হচ্ছে, যে লাইক কোনো কিছুর উপর যে যেমন অনেকে মানুষে ভূত সাজে না, লাইক ক্যাসপার টাইপের উপরে কাপড় দিয়ে দিলে মনে হচ্ছে ঠিক কালো একটা অন্ধকার এরকম কিছু একটা তার পাশে। এবং ও মুখ দিয়ে শব্দ বের করতে যায়, মুখ দিয়ে কোনো শব্দ বেরোচ্ছে না, গলা দিয়ে সাউন্ড করতে যায়, তখন এক পর্যায়ে ও ভাবতে থাকে ওই অবস্থায় যে আমি কি স্বপ্নে দেখতেছি, আমাকে কি বোবায় ধরছে। হ্যাঁ, সে এরকম ভাবতে থাকে, কিন্তু সে পরে বুঝতে পারে না সে বোবায় না, সে পুরোপুরি হুঁশে আছে, মানে সেন্সে আছে, তার সেন্স ঠিক আছে। কিন্তু সে দেখতেছে এরকম করে তার পাশে চলে আসতেছে। তো অনেকক্ষণ চেষ্টা করতেছে চিৎকার করে গোঙানোর পর একসময় তার গলা দিয়ে সাউন্ড বেরোয়, তো জোরে চিৎকার করে ওঠে। এবং এই গোঙানোর শব্দ বা চিৎকারে ওই পাশ থেকে কাজের মেয়েটা এসে দরজা নক করে, এবং সে উঠে যায়। উঠে যে কাজের মেয়েটা ঢোকার পর কাজের মেয়ে লাইট জ্বালায়, দেখে রুমের ভিতরে কিছু নাই, রুমটা মানে খালি। তো সে মানে খুবই হয়ে যায়, এবং সে কাজের মেয়েকে বলে যে তার মাকে ডেকে আনতে আর কি, মানে শাশুড়িকে। এবং শাশুড়ি চলে আসে, বলে কি হয়েছে, তো বলে যে এরকম মানে ভয় পাইছে। তো ভয় পাওয়ার পর শাশুড়ি বলে আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি কালকের থেকে এখানে একা রাখবো না, তুমি আমার রুমে থাকো। তো সে বলে না আম্মা আপনার রুমে থাকার দরকার নেই। তো শাশুড়ি বলে তাহলে আমি তোমার সাথে থাকবো, তোমার একা থাকার দরকার নেই এখানে, তুমি এখন প্রেগনেন্ট এসে। এবং শাশুড়ি বেশ জোর করেই বলে, সে বলতেছে যে আম্মু আমি আজকে ভয় পেয়েছি, কি হয়েছে, ইটস ওকে, হ্যাঁ এটা হয়তো আমি স্বপ্নে দেখছি। বলতেছে না তুমি থাকবো না, আমি একা থাকবো। তো যেটা হয় কি যে ওদের বাসায় ওই একজন ওর দাদির সাথে একটা বোন টাইপের কেউ ছিল, সে এর পরদিন ওর ওয়াইফের সাথে কথা বলে, রুবায়াতের ওয়াইফের সাথে কথা বলে, গল্প করতে করতে বলে যে এই বাসায় তো অনেক স্টোরি আছে, এটা রুবায়াতের অমুক দাদা কিনছিল আরেক কিসের কাছ থেকে, অনেক পুরনো বাড়ি ছিল, সেটাকে তারা বাড়িটাকে রিনোভেট করছে, হ্যাঁ, এবং এইখানে অনেক ইতিহাস আছে, অনেক কিছু দেখে, এখানে গুপ্ত ধন, যে ওটা মঠ নাকি বলে সেটা ছিল, হ্যাঁ আচ্ছা, সেগুলো এখনো আছে, মানুষ বলে সেগুলো পাহারা দেয়, হ্যাঁ এই সেই, তারপর তার কোন দাদাকে নিয়ে গেছে, এরকম অনেক কাহিনী শোনা। এইসব কাহিনীতে সে না বেশ ভয় পেয়ে যায় আর কি। সে ভয় পেয়ে যায়, সে বলে রুবায়াতের মাকে যে আম্মা এখানে আমি আসলে থাকতে চাচ্ছি না, আমার ভয় লাগে, ওনার নিজেরই ভয় লাগছে, আমার ভয় লাগে, আমি চলে যাই। বলে না বাবা এটা তো যাওয়া যাবে না, মানে কথা হয়ে যাবে, ফ্যামিলিতে সবাই এরকম এখানেই হয়েছে, বাচ্চা সবাই এখানেই হয়, এবং মানে বাচ্চা হলে ট্র্যাডিশন আমাদের এখানে থাকবা, তুমি কোনো অসুবিধা না, আমি তোমার সাথে আছি, দরকার তুমি তোমার আম্মাকে আনানো এখানে, তারপরেও এখানেই থাকতে হবে। আচ্ছা, তো সে চিন্তা করে যে তাদের তো এমনিও খুব মানে ভালো, মানে খুব ওয়েল অর্গানাইজড ভাবে বিয়ে হয় নাই, তার আম্মাও এরকম আসবে না এখানে। যাই হোক, বেচারি ওখানে থাকে, এবং রুবায়াতের আম্মাও সাথে থাকে। তো দেখা যাচ্ছে যে যখন রাতের বেলা শাশুড়ি দোয়া টোয়া পড়ে ঘুমায় গেছে, তো এই সময়ও আবার সে ওরকম ফিল করে, একসঙ্গের মধ্যে ওর ঘুম আসে না, সে শুয়ে থাকে, এবং সে ওরকম ফিল করে রুমের মধ্যে কিছু একটা নড়াচড়া করে, রুমের মধ্যে কিছু একটা মানে আপনার ঘুরে, মনে হয় যে তার খাটের আশপাশ দিয়ে ঘুরে। তো সে খুব ভয় পেয়ে লাস্টে শাশুড়িকে জাগায় দেয়, এবং যখনই শাশুড়ি ঘুম থেকে উঠে পড়ে তখন আর কিছু দেখে না। এবং তারপর এই জিনিসগুলো এত প্রকট হওয়া শুরু করে, ও ভয় পেতে থাকে, সবসময় বাথরুমে যেতেও ভয় পায়, এবং ওর শাশুড়িকে সে সবসময় বলে, তার শাশুড়ি পরে অনেকক্ষণ রাত জেগে জেগে দোয়াই পড়তো তার সাথে। তো এর মধ্যে একদিন যেটা হয় যে ওর শাশুড়ি ছিল না, সে সন্ধ্যার দিকে মনে হয় ঘুমাইছিল একটা রং টাইমে। তো এই সময় সে দেখে, মানে ঘুমের মধ্যে সে ফিল করতেছে, মানে ঘুমটা যখন খুব পাতলা তখন ফিল করতেছে তার মুখের উপরে কেউ একজন ঝুঁকে আসছে, ঝুঁকে এসে বলতেছে যে তোমার পেটেরটা আমি নিয়ে যাব।
ও মাই গড। হ্যাঁ, তোমার পেটেরটা আমি নিয়ে যাব। এরকম করে বলার পর সে ঝট করে ঘুম থেকে উঠে পড়ে, এবং তার ঘুম থেকে ওঠার পরে সে মনে করে যে কিছু একটা ছিল, তার রুমে কেউ একজন ছিল, চলে গেছে, এবং বেশ একটা বাজে একটা কেমন গন্ধ রুমের ভিতরে, খুব বাজে একটা গন্ধ। এবং ও যখন এটা করে, ও মানে দেখে যখন করে মানে আর কি উঠে বসে, এরকম দেখার পরে যে দরজাটা যে ছিল রুমে, ওটা ঠাস করে কেউ লাগায় দেয়। ইটস অ্যাজ ইফ লাইক কেউ দরজা জোরে স্ল্যাম করে লাগায় দেয়। সেটাতেও সে খুব ভয় পায়, এবং সে উঠে যায়, সে ঘর দরজা খুলে যায়, কেউ নেই আশেপাশে, এবং সে আবার ডাকে শাশুড়িকে, এবং সে একটা মানে সিচুয়েশন ক্রিয়েট করে যে আমি এখানে থাকবো না, আমি এরকম শুনছি, এরকম সবাই ভয় পায়। যাই হোক, ওকে নিয়ে আসে, আনার পরে ওকে শান্ত করার চেষ্টা করে, এবং ওর হাজবেন্ডকে বলা হয় যে তুমি পারলে রাত্রে আসো, কাজ ওই বলে যে তুমি আসো, আমি এখানে ভয় পেতেছি। যাই হোক, রুবায়েত অস্ট্রেলিয়া থেকে চলে আসে ওখানে। আসার পরে দেখা যাচ্ছে যে রুবায়েত যখন ব্যাক করছে, ও সামহাউ কিছু মানে ধর্মীয় বা ইসের সাথে মিশে, যেমন ওই যে তাবলিগ টাইপের কিছুর সাথে মিশে, সে বেশ মানে একটু মুসল্লি হয়ে গেছে আর কি। হি টার্ন ইনটু এ ডিফারেন্ট পায়াস পারসন। হ্যাঁ, মানে আগের মতো, আগে যেরকম হয়তো রক মিউজিক শুনতো, ইটি করতো, ওরকম নাই, মানে অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। তো জিনিসটা শুনে বলে যে মানে আমি ব্যাপারটা হ্যান্ডেল করতেছি, কি হয়েছে। রুবায়েত যখন আসে, তার ওয়াইফকে বলে যে তুমি ঘুমাও রাত্রে, আমি আসি। তো হাজবেন্ড আসার পর ওর তো সাহস বেড়ে যায় অনেক, সে তো আর ওটা নিয়ে ভয় করে না, ও রিল্যাক্সলি ঘুমায়। তো যেটা হয়, রুবায়েত দেখতেছে, এটা হচ্ছে এখন রুবায়েতের ভাষ্য, যে সে ঘুমায় আছে, হাজবেন্ড ওয়াইফ দুজনই শুয়ে আছে। রুবায়েত রাত্রেবেলা দেখে যে ওদের যে বাথরুম, সে বাথরুম থেকে কেউ একজন বের হয়েছে, বের হয়ে লাইক দরজা কিন্তু খুলে বের হয়েছে। হ্যাঁ, মানে ও যেভাবে বর্ণনা দিচ্ছে, কার্পেটের উপর দিয়ে, কার্পেট ছিল রুমে, মানে ঘেসে কার্পেটের উপর যদি কেউ পা এরকম করে করে আসে, একটা লাইক শব্দ হয়, সেরকম এসে ওদের খাটের থেকে 1-1.5 হাত দূরে দাঁড়াইছে। দাঁড়ায় বলতেছে ফিসফিস খ্যাসখ্যাসা গলায়, ওকে বলতেছে যে তোর দাদা নিছিল, আমি তোর বাচ্চা নিয়ে যাব। আচ্ছা, হ্যাঁ, এরকম একটা কথা তাকে বলতেছে, এবং ও কথাটা শুনতেছে। তো রুবায়েত যেটা হয়, সে তো এখন অনেক মানে আসলে পায়াস হয়েছে, এবং অনেক কিছু সে মানে আমল করে। সে তখন বলে যে তুমি কি আমি জানি না, হু আর ইউ। হ্যাঁ, মানে ধর্মীয় বলে যে আমিও আল্লাহর সৃষ্টি, তুমিও আল্লাহর সৃষ্টি। হ্যাঁ, তুমি কিন্তু নিজে কেউ না, ইউ আর নোবডি। তুমি যদি এত সাহস থাকে আমার সামনে আসো, আই ওয়ান্ট টু সি ইউ। আমার সামনে এসে দেখা দাও, আর এখান থেকে তুমি চলে যাও। তুমি আমাকে বদার করা কোনো আল্লাহর সৃষ্টিকে কিছু করার তোমার ক্ষমতাও নেই। হ্যাঁ, আমি দোয়া পড়ে আমার ওয়াইফকে বন্ধ করেছি, আমার সন্তান। তো ওই দিন নাকি চলে যায় ফস করে, ওখান থেকে আর করে না। বাট এরকম কিছু তাকে প্রবলেম করতেই থাকে। তো রুবায়েত সিদ্ধান্ত নেয় যে ঘটনাটা কি সে দেখবে। সে একদিন তাদের যে ওই লাইব্রেরি আছে, উপরে একটা লাইব্রেরি ছিল পড়ার, তাদের ওখানে যায়। ওখানে যে সে এরকম মানে ওখানে নামাজ কালাম পড়ে, সে বলছে তার দাদা বলছে হুজুর নিয়ে আসবে, সে বলছে আমার হুজুর টুজুর লাগবে না, আমার সন্তান ডিস্টার্ব হচ্ছে কোনো ব্যাপার, আমি দেখব। সে লাইব্রেরিতে পড়ে বসে সে ওখানে দোয়া টোয়া পড়ে সে কল করে, সে বলে যে আমাকে কেউ ডিস্টার্ব করতেছে এই বাসায়, এবং এসে আমার ওয়াইফকে ডিস্টার্ব করতেছে, আমাকে অনেক কিছু বলতেছে, আমি তোমাকে দেখতে চাই। তো ও হঠাৎ করে, তখন লাইব্রেরি রুম খুব একটা মানে আলো ছিল না, হালকা আলো জ্বলতেছে। এই সময় সে শব্দ পায় যে ওই পিছনে ওই বই শেলফের ওখান থেকে খড়খড় খড়খড় শব্দ হচ্ছে। তারপর সে দেখে একটা ছায়া টাইপের কিছু একটা আসছে, অন্ধকার, ঠিক আলোর কাছে এসে দাঁড়ায় আছে। তো আরো বলে সামনে আসতে, এবং আসার আলোর একটু এদিকে সে দেখে যে একটা চেহারা, সে বুঝতে পারে যে একটা খুব রিঙ্কেল চেহারা, একটা বুড়া মানুষ, বুড়া মহিলা। হ্যাঁ, এবং তার চুল টুল এলোমেলো ভাবে আছে, এবং সে ওখানে দেখে যে মুখটা হা করা, জিভ বের হয়ে কথা বলতে বাঁকা করে। তো ও দেখে রুবায়েত ভয় পায় ঠিকই, মানে মানুষ তো এরকম একটা অতিপ্রাকৃত কিছু দেখলে ভয় পায় ঠিকই, কিন্তু সে বলে তুমি এখানে কি চাও, তুমি আমাকে কেন ডিস্টার্ব করতেছো? সে বলে আমি তোমার ইকে নিয়ে যাব, তোমার দাদা আমার সন্তানকে আটকাইছিল, এবং তাদেরকে সে এখান থেকে বন্দি করে পাঠাই দিছে। তার দাদা মানে দাদা হচ্ছে পায়াস ছিল অনেক, বলছে আমি তোমার সন্তানের ক্ষতি করব। সে বলছে তুমি পারবা না, প্রথমত তুমি এটা সম্ভব না, কারণ তুমিও একজনের সৃষ্টি, আল্লাহর সৃষ্টি, আমি আল্লাহর সৃষ্টি, তুমি জানো এটার পানিশমেন্ট কি হয়, আর আমার সন্তানের সাথে তোমার কোনো শত্রুতা নেই, সেটা তুমি আমার দাদার সাথে বুঝতে পারতা কি হয়েছে, আমার সাথে না। যার অন্যায় তার কাছে, তুমি আমারটা পারবা না, আমি আল্লাহর নামে তোমাকে বলছি তুমি চলে যাও। এবং এটাকে রুকিয়া বলে, মানে এই
প্রসেসটাকে, এবং সে সাকসেসফুলি কিন্তু রুকিয়া করে, সে করে সাকসেসফুলি এবং নিজেই করে, এবং এটা কিন্তু করা সম্ভব, এও বলছে, এবং আমি নিজেও জানি এটা করা সম্ভব। ইউ ক্যান ডু দ্যাট। আচ্ছা, আমি এই টার্মটাই জানতাম না। এবং তার সাথে সে তর্কে তাকে পরাস্ত করে সে, এবং কিছু সে মানে এরকম আল্লাহর কালাম বলে তাকে শেষ পর্যন্ত ওখান থেকে সরে যেতে বাধ্য করে। সে তার ওয়াইফকে কিছু নিজেই ট্রিটমেন্ট দেয়, এবং তার সন্তান হয় আলহামদুলিল্লাহ, এবং তার সন্তানের কিছুই হয় না আলহামদুলিল্লাহ, এবং মানে দে আর সেফ। চমৎকার, থ্যাংক ইউ সো মাচ বাবু ভাই, থ্যাংক ইউ। এবং খুবই অদ্ভুত ব্যাপার, একটা নতুন আরেকবার ওটা যদি বলতেন কি বলে এটা? রোকিয়া বলে। আচ্ছা, ওকে। সো আপনারা অনেক নতুন কিছু জানলেন, এবং বাবু ভাই আসলে আমরা অনেক সময় এরকমই হয় যে অনেক নতুন কিছু, অনেক নতুন ধরনের ঘটনা, অনেক নতুন কিছু জানতে পারি এবং শুনতে পারি। তো আজকে চমৎকার সেটাও পড়ে শোনাচ্ছি। কষ্ট করে যে উনি এসছেন রোহান, ওকে, সেজন্য অনেক অনেক থ্যাংকস। রাসেল ভাই, আমার নাম রোহান, আমার বাসা খুলনায় দিঘলিয়া জেলার দেয়ারা গ্রামে। আশা করি আপনি ভালো আছেন। ঘটনাটি আমার বাবার সাথে ঘটে। আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটি আমার বাবার কাছ থেকে শোনা। আমি তখন অনেক ছোট যখন ঘটনাটি ঘটে। আমার বাবা অনেক ধার্মিক মানুষ ছিলেন ছোটবেলা থেকেই। প্রতিদিনই নামাজের পাশাপাশি তাহাজ্জুদের নামাজ পড়তেন ও সুন্দর আতরের গন্ধে এবং রাত জেগে তেলাওয়াত করতেন। একদিন বাবা কোরআন তেলাওয়াত করছেন, হঠাৎ তিনি অনুভব করেন পুরো রুমটা সুন্দর আতরের গন্ধে ভরে গেছে। আতরের গন্ধটা অনেক তীব্র হচ্ছে ধীরে ধীরে। হঠাৎ করে কারেন্ট চলে যায়। বাবা মোম জ্বালিয়ে তেলাওয়াতে মগ্ন ছিলেন। তিনি তখন দরজা খুলে যাবার শব্দ পান এবং পেছনে ফিরে দেখতে পান সাদা কাপড় পরে একটি মেয়ে আসছে এবং অনেক সুন্দর দেখতে বাবার ভাষ্য মতে। মেয়েটি জায়নামাজের পাশে বসে এবং বাবাকে বলে, আপনার কণ্ঠস্বর অনেক সুন্দর। মেয়েটিকে দেখে বাবা অত্যন্ত ভয় পান এবং তিনি দৌড়ে পাশের রুমে গিয়ে আমার দাদির কাছে এসে অজ্ঞান হয়ে যান। সেদিন রাতে বাবা আর নামাজ পড়েন না, দাদির পাশেই ঘুমিয়ে রাত পার করেন। এরপর থেকে বাবা যেদিনই কোরআন তেলাওয়াত করতেন সেদিনই মেয়েটি আসত। ফলে বাবা অনেক ভয় পেতেন, যার ফলে দাদি বাবাকে এক হুজুরের কাছে নিয়ে যান। হুজুরের কাছে জিন ছিল। হুজুর জিনের মাধ্যমে জানতে পারেন যে মেয়েটি আসতো সে পরি সম্প্রদায়ের ছিল। সে বাবাকে পছন্দ করত, বাবার কোরআন তেলাওয়াত অনেক পছন্দ করত সে, কিন্তু সে আবার কোনো ক্ষতি করত না। হুজুর দাদিকে বলল বাবাকে বিয়ে করিয়ে দিতে। যেই ভাবা সেই কাজ, বাবাকে বিয়ে দিয়ে দেওয়া হলো। বিয়ের পরে কাহিনীটা ভিন্ন ছিল। আমাদের ঘরে একটা মাটির বড় কাঁঠাল টাইপের মাটির ব্যাংক ছিল। প্রায়ই হতো কি, ব্যাংকে পয়সা ফেলার শব্দ হতো। এতে বাবা একটু চিন্তিত হলেন। এমনকি বিছানার নিচে থেকেও কুটকুট কুটকুট শব্দ, যার ফলে বাবা বিছানা থেকে নেমে বিছানার নিচে কি আছে সেটা দেখার জন্য চেক করলেন। তিনি বিছানার নিচে উঁকি দিয়ে দেখতে পেলেন একটা মেয়ে বসে আছে, বাবার দিকে তাকিয়ে আছে এবং হাতে একটি সাপ রয়েছে। সেটি দেখা মাত্র বাবা অনেক ভয় পেয়ে যান। একটি মেয়ে বিছানার নিচে, হাতে একটি সাপ, এবং মেয়েটির সাপ বাবার গায়ে ছুঁড়ে মারে। এই সাপটি বাবার হাতে কামড় দেয়। পরবর্তীতে বাবার পুরো শরীর নীল হয়ে যায় এবং ওঝা ডাকিয়ে সেই সাপের বিষ নামানো হয়। ওঝা বাবাকে একটা তাবিজ দেয়। এরপরে তেমন আর কিছু হয়নি অনেকদিন। বাবা তার শ্বশুর বাড়ি বেড়াতে যান। কিছুদিন পর সেখানে গিয়ে একদিন পুকুরে গোসল করতে গিয়ে বাবা হাতের তাবিজটি হারিয়ে ফেলেন। বাসায় এসে তিনি লক্ষ্য করেন যে তার তাবিজ হারিয়ে গেছে। সেদিন রাতে বাবা রাতের খাবার শেষে যখন শুয়েছিলেন তখন হালকা তন্দ্রা এসেছে। তিনি লক্ষ্য করলেন একটা বোরকা পরা মহিলা বাবার একদম মুখের ওপর শূন্যে ভেসে আছে। এটা দেখা মাত্রই মহিলাটি বাবার গলা চেপে ধরেন এবং বাবা গোঙাচ্ছিলেন। এমন সময় আম্মুর ঘুম ভেঙে যায়। আম্মু বাবাকে ধাক্কা দিতেই সেটা গায়েব হয়ে যায়। পরের দিন উঠে নানিকে ব্যাপারটি জানানো হয়।
নানি বাবাকে বলেন, তুমি ওই মেয়েটি আসলে বলবে তোমার বউ আছে, সংসার আছে, তুমি তার সাথে যেতে চাও না, সে যেন চলে যায়। আমাদের নানির বাড়ি অনেক বড় বাগান ছিল। বাবা ওই দিন বিকেলে বাগানের দিকে যান। তখন ফলের মৌসুম ছিল। বাগানের দিকে গিয়ে ভেতরে অনেক দূর থেকে দেখতে পান সাদা কাপড় পরে একটা মেয়ে ভেসে ভেসে আসছে। বাবার কাছে এসে মেয়েটি বাবাকে বলে, আমি তোমাকে আমার দেশে নিয়ে যেতে চাই। তখন বাবা দাদি নানির বলা কথাগুলো মেয়েটিকে বলে যে তার সংসার আছে, তার স্ত্রী আছে, তাকে যেন ছেড়ে দেয়। যার ফলে মেয়েটি প্রচন্ড ক্ষিপ্ত হয়ে বাবাকে সজোরে আঘাত করে। সেখানে বাবা জ্ঞান হারিয়ে ফেলে। বাবাকে খুঁজে না পাওয়ায় মামারা বাগানে গিয়ে বাবাকে মাটিতে পড়ে থাকতে দেখে এবং ধরে নিয়ে আসে। ওই দিন বাবাকে নানি বাড়ির এলাকায় বড় এক হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়। হুজুর বাবাকে দেখে আসনে বসেন এবং বলেন ওই মেয়েটি বাবাকে অনেক পছন্দ করে এবং বাবাকে নিয়ে যেতে চায়। যার কারণে বাবা যখন বিয়ে করেছে এটি জানতে পারে, তখন সে নানাভাবে বাবাকে ক্ষতি করার চেষ্টা করতে থাকে। এমনকি সেদিন বিছানার নিচে সাপটি বাবার গায়ে ছুঁড়ে যে মেরেছিল, বাবাকে মেরে ফেলার জন্যই সেটি করেছিল। হুজুর বলল একটি তাবিজ এবং গোসল দিলে এটি থেকে রেহাই পাওয়া যাবে। এর জন্য 7 ঘাটের পানি, গোলাপ জল, হুজুরের পানি পড়ে সবকিছু ঠিক করা হলো এবং প্রাণীর চামড়া দিয়ে তাবিজটি লিখে সেই তাবিজ ব্যবহার করতে দিলে পরবর্তীতে বাবা সেই জিনিসগুলো ব্যবহার করে এবং আস্তে আস্তে ঠিক হয়ে যায়। এরপরে একদিন বাবাকে স্বপ্নে দেখানো হয় সেই ব্যাংকটি ভাঙার জন্য। পরের দিন বাবা, আমি তখন যথেষ্ট বড় হয়েছিলাম, আমি, বাবা, আম্মু সবার সামনে ব্যাংকটি ভাঙতে থাকেন। ভাইয়া সেটা যখন ভাঙা হয় তখন অনেক পুরনো সময়ের কয়েন পাওয়া যায়, এমনকি অনেক জিনিস পাওয়া যায় যে আগে যেগুলো আমরা দেখিনি। পরে বাবা সেই জিনিসগুলো কোনো হুজুরকে দেখান না, সেগুলো নিজের কাছে রেখে দেন এবং এটাই ছিল ঘটনা। পছন্দ হলে পড়ে শোনাবেন। তো আমি ঘটনাটা লিখেছেন হচ্ছে মুনতাসির ফুয়াদ রোহান এবং খুলনা থেকে ঘটনাটি পাঠিয়েছেন। আমি এটাই বলতে চাচ্ছিলাম যে আমরা বিভিন্ন ধরনের ভয়ের ঘটনা বিভিন্ন জায়গায় শুনি, বিভিন্ন জায়গায় বিভিন্ন বই পড়ে জানি, কত বড় বড় লেখক তারা লিখছেন এবং সেগুলো পড়ে আমরা আনন্দিত হচ্ছি, ভয় পাচ্ছি। আমাদের হলিউডে যে সমস্ত হরর ফিল্ম তৈরি হচ্ছে, আমরা বিভিন্ন জায়গায় যে সমস্ত ওয়েব সিরিজ দেখছি, সেগুলো দেখে আমরা ভয় পাচ্ছি এবং কত মেধা সম্পন্ন মানুষ তার পেছনে আছেন একটা ফিল্ম বানাতে। আর আমাদের এইখানে আমাদের বাংলা ভাষায়, আমাদের বাংলা সাহিত্যে ভয়ের গল্পের তো কোনো অভাব নেই, ভয়ের ঘটনারও কোনো অভাব নেই। এবং আমাদের বাঙালি একজন যে কোনো একটা জায়গায়, যে কোনো জায়গা থেকে, এটা তো খুলনা, রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, রংপুর, বরিশাল বা সিলেট নয়, যে কোনো প্রত্যন্ত অঞ্চলেও একজন মানুষ তার ঘটনা লিখে পাঠিয়ে, খুব স্বাভাবিকভাবে লিখে পাঠিয়ে ভয় ধরিয়ে দিচ্ছেন। গত 9 বছর ধরে, 9 বছরের বেশি সময় ধরে আমরা এই ব্যাপারগুলো ঘটতে দেখেছি এবং আমি খুবই আই এম প্রাউড অফ ইউ, আপনারা যারা ঘটনা পাঠান তাদের জন্য। এবং আমি সত্যিই খুবই গর্বিত যে আমার মনে হয় যে এই লেখাগুলো যদি আমার কাছে না আসতো আর আমি যদি পড়ে না শোনাতাম, অনেকে তো জানতেই পারতেন না যে প্রত্যেকটা মানুষের মধ্যে আশ্চর্য রকমের একটা ক্ষমতা আছে। প্রত্যেকটা মানুষ একজন স্টোরি টেলার, যিনি তার ঘটনাগুলোকে চমৎকারভাবে লিখে পাঠান এবং লিখতে পারেন। আজকের ঘটনাটি চিন্তা করে দেখুন যে আপনি অন্ধকার ঘরের মধ্যে হঠাৎ করে যদি আপনার এরকম হয় যে আপনি আপনার খাটের নিচ থেকে কোনো শব্দ শুনতে পাচ্ছেন এবং সেই শব্দ শুনে খুব আপনি আগ্রহ ভরে আপনি দেখতে গেলেন যে এই শব্দটার উৎস কি বা এই শব্দটা কোথা থেকে আসছে, কি হবে? আপনি তাকালেন এবং দেখলেন একটি মেয়েকে, যেই মেয়েটা কিনা একটা সাপ হাতে নিয়ে খাটের নিচে বসে আছে। আপনি চিন্তা করতে পারেন যে একটা মেয়ে সে খাটের নিচে সাপ হাতে নিয়ে বসে আছে এবং আপনি তাকে দেখা মাত্র সে আপনার গায়ে সাপটাকে ছুঁড়ে মারছে। এর চেয়ে ভয়ের দৃশ্য পৃথিবীতে আর কি হতে পারে? আমি এটা যখন পড়ি তখন খুব শিউরে উঠেছিলাম। বা তিনি তারপরে যে বর্ণনাটা দিয়েছেন যে একজন
বোরকা পরা মানুষ, মহিলা, তার একদম মুখের সমান্তরালে সেই মানুষ। এটা আমি যদিও শুনেছি, কিন্তু আমি এই দৃশ্যটা কল্পনাও করতে পারি না যে তিনি যেটা বলছেন যে সাপ হাতে একটা মেয়ে বিছানার নিচে বসে আছে। কি ভয়ঙ্কর দৃশ্য, তাই না? এটাই তো আমার মনে হয় যে এরকম ঘটনা আপনাদের কাছেও আছে, এবং আমি বিশ্বাস করি যে যে কোনো সময়, যে কোনো মুহূর্তে আপনারা সেই ঘটনাগুলো আমাদের পাঠিয়ে দেবেন। আমাদের চারপাশে অনেক ঘটনা ঘটে, কোনটা সত্যি কোনটা মিথ্যা হয়তো আমরা বুঝি না, বা কোনটা আসলে ভয়ের, কোনটা ভয় পাওয়া উচিত, কোনটা ভয় পাওয়া উচিত না, সেটাও আমরা জানি না। বাট এইরকম ঘটনা কিন্তু প্রতিনিয়তই আমাদের সাথে ঘটে চলেছে এবং ঘটছে এবং আগামীতেও ঘটবে। আশা করছি যে আপনি সেই ঘটনাগুলো আমাদের লিখে পাঠাবেন। এবং আমি আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন, এবং ভূত এফএম স্টুডিও থেকে আপনাদেরকে স্বাগতম জানাই। আজকে যে ঘটনাগুলি আপনাদের সাথে শেয়ার করব, আশা করি আপনাদের প্রত্যেকটা ঘটনা আনন্দ দিবে। আমি সরাসরি চলে যাচ্ছি আমার ঘটনায়, আশা করি আপনাদের ঘটনাটি ভালো লাগবে। ঘটনাটি 2018 সালের, আশা করি এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। সরাসরি চলে যাচ্ছি ঘটনায়। যেভাবে আমাকে ঘটনাটি বলেছিল আমি সেভাবে আপনাদেরকে বলছি। রাত তখন 2টা। আহসান সাহেব ঘুমানোর চেষ্টা করছিলেন, কিন্তু পারছিলেন না। বিগত কয়েকদিন ধরে তার ফোনে মাঝরাতে একটা নাম্বার থেকে কল আসছে, কিন্তু ব্যাপার হলো তিনি কল রিসিভ করলেই ওপাশে কোনো শব্দই নেই, শুধু নিঃশ্বাস ফেলার আওয়াজ। মাঝে মাঝে যেন দূর থেকে কারো ফিসফিসানি শোনা যায়, কিন্তু কিছু বোঝা যায় না। প্রথম তিনি ব্যাপারটাকে খুব একটা গুরুত্ব দিলেন না, ভেবেছিলেন হয়তো কোনো ভুল নাম্বার বা বাচ্চাদের প্র্যাঙ্ক হবে। কিন্তু গতকাল রাতে ঘটনাটা কিছুতেই বদলে দিল তাদের মন মানসিকতা। কাল রাতে তিনি আবার সেই নাম্বার থেকে কল পেয়েছিলেন। বিরক্ত হয়ে ফোন রিসিভ করতেই হঠাৎ একজন নারী কাঁপা কাঁপা গলায় শোনা গেল, আপনার দরজা নক করুন, ও পাশে গেছে। আহসান সাহেব মুহূর্তে উঠে বসলেন। দরজার দিকে তাকাতেই দেখলেন তাদের বাসার দরজাটা অল্প একটু ফাঁকা হয়ে গেছে, অথচ তিনি স্পষ্টভাবে দরজাটা নক করে এসেছিলেন। ঘুমানোর আগেও সেটা ভালো করে বন্ধ করে দিয়েছিলেন, কিন্তু তিনি দ্রুত উঠে দরজা বন্ধ করে দিলেন এবং তালা লাগিয়ে দিলেন। ঠিক তখনই ফোনটা কেটে গেল। তিনি বুক ধরফর করে অবস্থায় কিছুক্ষণ বসে রইলেন, ভাবছিলেন এটা কি শুধুই এক ধরনের কাকতালীয় ঘটনা, নাকি সত্যি কিছু আছে। পরদিন সকালে কৌতূহল বশত সেই নাম্বারটি টেস্ট করতে তার এক পরিচিত টেলিকম অপারেটর বন্দুকের কাছে নিয়ে গেলেন। কিছুক্ষণ পর সে ফোন দিয়ে যা বলল তা শুনে হাসান সাহেব পুরো হতভম্ব হয়ে গেলেন। সেই নাম্বারটি বিগত 3 বছর ধরে বন্ধ, আর নাম্বারের রেজিস্ট্রেশন করা হয়েছিল এক নারীর নামে, যিনি সেই পুরনো প্লাটের আগের মালিক ছিলেন। খোঁজ নিয়ে জানা গেল ওই নারী 3 বছর আগে এক রহস্যজনক ঘটনায় শিকার হয়ে নিখোঁজ হয়ে যান, আর তার লাশ কখনো খুঁজে পাওয়া যায়নি। এরপর থেকে আহসান সাহেব আর কখনো সেই ফোন নাম্বার থেকে কল পাননি, কিন্তু প্রতি রাতে আর তার মনে হয় কেউ যেন খুব কাছে তার দিকে তাকিয়ে আছে। এই ঘটনাটি আশা করি আপনাদের ভালো লেগেছে। আমি চলে যাচ্ছি আমার দ্বিতীয় ঘটনায়, আশা করি দ্বিতীয় ঘটনাটি আপনাদের ভালো লাগবে। যেভাবে লিখে দিয়েছেন আমি সেভাবে পড়ছি। নতুন ফ্ল্যাটে উঠেছেন রাকিব ও তার স্ত্রী নাদিয়া। ফ্ল্যাটটি বেশ বড়, কিন্তু দামে সস্তা ছিল। বাড়িওয়ালা বলেছিলেন আগের ভাড়াটিয়া হুট করে বাসা থেকে চলে গিয়েছিলেন, তাই দ্রুত ভাড়া দিতে হয়েছে। প্রথম দিকে সবকিছু স্বাভাবিক থাকলেও কিন্তু একদিন রাত থেকে অদ্ভুত ঘটনা শুরু হলো। রাকিব অফিসের কাজে ব্যস্ত থাকতেন, তাই নাদিয়া দিনের বেশিরভাগ সময় একাই থাকতেন। একদিন দুপুরে আয়নার চুল ঠিক করতে গিয়ে হঠাৎ তার মনে হলো
আয়নার প্রতিচ্ছবিটা কিছু একটা অদ্ভুত লাগছিল। সে ভালো করে তাকালো। নিজের প্রতিচ্ছবির পাশে অস্পষ্টভাবে আরেকটি অবয়ব দাঁড়িয়ে আছে। কিন্তু সে পিছনে তাকিয়ে কিছুই দেখতে পেল না। ভয় পেয়ে তাড়াতাড়ি আয়নার সামনে থেকে সরে গেল। পরের দিন রাতে রাকিব ঘরে ঢুকে দেখলো নাদিয়া আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চুল আঁচড়াচ্ছে, কিন্তু তার চোখে ফ্যাকাশে হয়ে গেছে, যেন সে নিজের মধ্যে নেই। রাকিব ডাক দিল, নাদিয়া, এই নাদিয়া। কোনো প্রতিক্রিয়া নেই। সে কাছে গিয়ে তাকে নাড়া দিতেই নাদিয়া ধূপ করে পড়ে গেল। তার চোখে দু চোখ স্থির, ঠোঁট কাঁপছে আর কেবল ফিসফিস করে বলছে, ও এখানে আছে, ও এখানে আছে। রাকিব দ্রুত তাকে তুলে নিয়ে বিছানায় শুয়ে দিল। কিছুক্ষণ পর নাদিয়া স্বাভাবিক হয়ে গেল, কিন্তু সে কিছুই মনে করতে পারছিল না। পরদিন সকালে রাকিব কৌতূহলবশত আগের ভাড়াটিয়াদের সম্পর্কে খোঁজ নিল। স্থানীয়দের কাছে থেকে জানা গেল তাতে আর তার বুকে কেঁপে উঠল। ফ্ল্যাটের আগের বাসিন্দাদের 1 বছর আগে রাতের অন্ধকারে বাসা ছেড়ে পালিয়ে গিয়েছিলেন, কারণ প্ল্যাটফর্মে এক নারীর আয়নায় অদ্ভুত প্রতিচ্ছবি দেখতে পেয়েছিলেন এবং কয়েক মাস পর তাকে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়, ঠিক নাদিয়ার মতোই। রাকিব দেরি না করে বাসায় ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। যাওয়ার আগে রাতে সে শেষবারের মতো আয়নাটাকে তাকালো। সেখানে অস্পষ্ট দেখলো তার পাশে একটা বিবর্তন মুখ বিশিষ্ট নারী দাঁড়িয়ে আছে, যার চোখে দুটো ছিল গভীর কালো ফাঁকা গর্তের মতো। আমি চলে যাচ্ছি আমার দ্বিতীয় ঘটনায়। আশা করি তৃতীয় ঘটনাটি আপনাদের ভালো লাগবে এবং ভালো লাগার মতনে আপনাদেরকে এই ঘটনাটি আশা করি এনজয় দেবেন। আমি চলে যাচ্ছি আমার তৃতীয় ঘটনায়। ছোট্ট শহর মালদেহ এক কোণে দাঁড়িয়ে ছিল একটা পুরনো বাংলো। বাংলোটার চারপাশে ঘন জঙ্গল আর সামনে একটি বড় পুকুর। স্থানীয়রা এই বাংলোকে ভূতের বাংলো বলে ডাকতো। কেউ সেখানে রাত কাটাতে চাইতো না, কিন্তু বহু বছর একজন তরুণ ফটোগ্রাফার তার বন্ধুদের সাথে এই বাংলোতে রাত কাটানোর সিদ্ধান্ত নিল। তার মনে হচ্ছিল এই জায়গাটি থেকে কিছু অসাধারণ ছবি তোলা যাবে। রাহুল তার 3 বন্ধু অনিকেত, প্রিয়াঙ্কা এবং সুমিতকে নিয়ে বাংলোতে পৌঁছাল। সন্ধ্যা নেমে এসেছিল এবং বাংলোর চারপাশে অন্ধকার ঘনিয়ে আসছিল। তার বাংলোর ভিতরে প্রবেশ করলো। ভিতরে ধুলো জমে থাকা আসবাবপত্র, ভাঙা আয়না এবং পুরনো পর্দাগুলি দেখে মনে হচ্ছিল যেন কেউ বহু বছর ধরে এখানে আসেনি। রাতে গভীর হতে শুরু করলো। তারা ক্যাম্প ফায়ার জ্বালিয়ে গল্প করতে শুরু করলো। হঠাৎ অনিকেত একটি স্পষ্ট আওয়াজ শুনতে পেল। সে বলল, তোরা কি শুনতে পাচ্ছিস? মনে হচ্ছে কেউ উপরের তলায় হাঁটাহাঁটি করছে। সবাই চুপ করে শুনলো। সত্যি উপরে তলায় কারো পায়ের শব্দ শোনা যাচ্ছিল। রাহুল বলল, হয়তো কোনো পাখি বা বাদুড়। ওখানে তো অনেক দিন কেউ আসেনি তার জন্য। কিন্তু শব্দটা ক্রমে ঝোড়া হতে লাগলো। আমার মনে হচ্ছিল যেন কেউ দাঁড়িয়ে আছে। প্রিয়াঙ্কা ভয়ে কাঁপতে লাগলো। সে বলল, আমরা চলে যাই এখান থেকে, চল, আমার খুব ভয় করছে। সুমিত হাসতে হাসতে বলল, ভূত বলে কিছু হয় না, চলো আমরা উপরে গিয়ে দেখি। রাহুল তাকে সমর্থন দিল। তারা টর্চটা নিয়ে সিঁড়ি বেয়ে উপরে তলায় গেল। উপরে পৌঁছানোর পর তারা দেখলো সেখানে কিছুই নেই, শুধু ধুলো আর চালে ঢাকা পুরনো অপসা। কিন্তু হঠাৎ পিছন থেকে একটা জোরে শব্দ শোনা গেল। তারা পিছনে ফিরে দেখলো একটা ভাঙা চেয়ার নিচে থেকে নড়ছে। প্রিয়াঙ্কা চিৎকার করে উঠলো এবং সবাই নিচে ছুটে গেল। নিচে ফিরে এসে তারা দেখলো ক্যাম্পে ফায়ার নিভে গেছে এবং অন্ধকারে তারা একে অপরের মুখে দেখতে পাচ্ছিল না। হঠাৎ টর্চ লাইটের আলো নিভে গেল। প্রিয়াঙ্কা আরো ভয়ঙ্করভাবে চিৎকার করতে লাগলো। রাহুল টর্চ লাইটে নাড়াচাড়া করলো, কিন্তু তার
তা জ্বলল না। তারপর তারা একটা মৃদু কান্নার আওয়াজ শুনতে পেল। কান্নাটি যেন বাংলোর চারপাশে থেকে আসছিল। অনিকেত বলল, একটা কোনো মানুষের কান্না নয়, আমাদের এখান থেকে বের হতে হবে। তারা দরজার দিকে ছুটলো, কিন্তু দরজাটি বন্ধ। রাহুল দরজা ঠেলতে লাগলো, কিন্তু তা খুলল না। কান্নার আওয়াজ ক্রমে জোরে জোরে হতে লাগলো। হঠাৎ তারা বাংলোর ভিতরে একটি আলো দেখতে পেল। আলোটি ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসলো। প্রিয়াঙ্কা চিৎকার করে বলল, এটা কি, এটা কি? আলোর মধ্যে একটা মেয়ের ছায়া দেখা গেল। মেয়েটির মুখে অস্পষ্ট, কিন্তু তার চোখ দুটি জ্বলজ্বল করছিল। সে তাদের দিকে হাত বাড়ালো। রাহুল এবং তার বন্ধুরা পিছিয়ে গেল। হঠাৎ মেয়েটি চিৎকার করে বলল এবং আলোটি নিভে গেল। সবাই চিৎকার করতে লাগলো। হঠাৎ দরজাটি নিজে থেকেই খুলে গেল। তারা বাংলোর বাইরে ছুটে গেল। পিছন থেকে তারা আরো চিৎকার শুনতে পেল, কিন্তু তারা পিছনে আর ফিরে তাকায়নি। তারা আস্তে আস্তে তারা লোকালয়ে চলে গেল। পরের দিন স্থানীয়রা তাদেরকে দেখতে পেয়ে দু একজন অজ্ঞান অবস্থায় পড়েছিল। রাহুল এবং তার বন্ধুরা সবাই রাতের ঘটনা কাউকে বলতে পারেনি। তারা শুধু বলল, আমরা আর এখানে আসবো না, আপনাদেরকে অনেক কষ্ট দিয়েছে, ক্ষমা করে দিন। এই বলে তারা চলে যায় সেখান থেকে। আজ এই ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করা হয়েছে। কেমন লাগলো আমাদেরকে জানাবেন। আশা করি আপনাদের তৃতীয় ঘটনাটি ভালো লেগেছে, এবং এই ঘটনাগুলি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।